নমস্কার। দীর্ঘদিন বাদে আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বারুইপুর হেলথ অ্যান্ড কালচারাল ওয়ালের পরিবেশনায় একটি ভিন্ন স্বাদের অডিও স্টোরি নিয়ে উপস্থিত হলাম। আজকের গল্প মায়া। কলমে অনির্বাণ রায়, চরিত্রায়নে কথকের ভূমিকায় নীলাঞ্জনা দাস, বকুলের ভূমিকায় তনুজা নস্কর, বৌদির ভূমিকায় সুব্রতা দাস, দীপুর ভূমিকায় প্রসেনজিৎ মাইতি, ডক্টর মিত্রের ভূমিকায় পার্থ চক্রবর্তী, আবহ সঙ্গীত অস্মিতা থান্দার, সম্পাদনা ও ধ্বনি সংযোজনা এবং কভার ডিজাইনে শান্তনু বিশ্বাস। মানুষ চায় একরকম, আর তার সাথে ঘটে ঠিক উল্টোটাই। তেমনই ঘটে গেল নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া দীপুর জীবনে। দীপু মানে দিব্যেন্দু সরকার, বিধবা বড় বৌদি, একটা সদ্যজাত কন্যা সন্তান আর স্ত্রী বকুলকে নিয়ে বেশ কাটছিল তার রোজকার জীবন। হঠাৎই নেমে এলো তার জীবনে বিধাতার করাল রোষ। ছাড়খাড় হয়ে গেল দীপুর জীবন। ঠিক এখান থেকেই শুরু দীপুর জীবনের করুণ গল্প। সময়টা সন্ধ্যা, চারিদিকে শাঁখের ধ্বনি, ধূপের সুগন্ধ আর মঙ্গল প্রদীপের আলো। শহরতলির কোনো এক গ্রামের 3 কামরার ছোট্ট একটা বাড়িতে অসুস্থ এক সধবা যুবতীর রোগশয্যার পাশে দাঁড়িয়ে তার বিধবা বড়জা তাকে বলছেন, ছোট, এই ছোট, সন্ধ্যের সময় একটু উঠে বস না রে বোন। সন্ধে দিয়েই তোর ওষুধটা দিয়ে দিচ্ছি। ওই দেখ, মেয়েটা আবার কান্না শুরু করেছে। আমি একা কোন দিক যে সামলাই। ওকে আমার কাছে এনে দাও না দিদি, ওর বোধহয় খিদে পেয়েছে। খবরদার, ও কথা মুখেও আনিস নে মুখ পুরি। আগে আগে নিজে সেরে ওর দেখি। ওকে কোলে নেওয়ার জন্য সারাটা জীবন পড়ে আছে তোর। আমি বুঝি রে ছোট, ওইটুকু দুধের বাচ্চাকে মায়ের কাছ থেকে দূরে রাখতে আমারও কি খুব ভালো লাগে। আমিও যে একজন মা। তুই তুই কাল সকালে আগে হাসপাতালে যা তো দেখি। ওখান থেকে তোর বাপের বাড়িতে গিয়ে কদিন থেকে সুস্থ হয়ে এখানে ফিরে আয়। তারপর মেয়েকে তুই যত পারিস আদর করিস। আমি কথা দিচ্ছি, ততদিন তোর মেয়েকে নিজের মেয়ের মতোই আগলে রাখবো। দিদি, কাল রোগে ধরেছে আমায়। আমি বেশ বুঝতে পারছি আমি আর বেশি দিন বাঁচব না। তুমি আমার মেয়েটাকে দেখো দিদি, আমি যে ওপারের ডাক শুনতে পাচ্ছি। চুপ কর ছোট, এ কথা মুখেও আনবি না। একের পর এক মৃত্যু দেখতে দেখতে আমার বুকটা পাথর হয়ে গেছে। তোর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। দেখ না, খুব তাড়াতাড়ি সেরে উঠবি তুই। ওই মেয়েটা আবার কাঁদছে। আমি যাই, তুই শান্ত হ বোন, মনটা শান্ত কর। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু না। এমন সময় দীপু মানে বকুলের স্বামী কাজ থেকে ফেরে। বৌদিকে সে হেঁকে বলে, বৌদি, ও বৌদি, একটু লাল চার দুটো টোস্ট দাও না, সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়নি আমার। পাশের ঘর থেকে শয্যাশায়ী বকুল ক্ষীণ কণ্ঠে জানতে চায়, কেন গো, কাজের খুব চাপ পড়েছে বুঝি? তাই বলে না খেয়ে খালি পেটে কাজ করতে হবে? আমিও শুয়ে আছি কাল রোগ নিয়ে। কত ডাক্তার, বদ্যি, ওষুধ, কিছুই তো হচ্ছে না। কেন শুধু শুধু চিন্তা করো? মানুষের মনের জোরটাই বড় জোর, তারপরে ডাক্তার আর ওষুধ। জানো, আজ ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে, কাল নিয়ে যেতে বলেছে তোমাকে। ডাক্তারবাবু কাল হাসপাতালে থাকবেন। এই আদমরা শরীরটাকে আর কত টানাটানি করবে? আমার এই রোগ সারার নয় গো। তাই বলে চুপচাপ তো আর ঘরে বসে থাকলে চলবে না, চেষ্টা তো করতে হবে নাকি? ডাক্তার মিত্র নাম করা ডাক্তার, কাল সকালে তোমায় নিয়ে যাবো ওনার কাছে।
ডাক্তার দেখিয়ে কদিন তোমার বাপের বাড়িতে বরং থেকে এসো। প্রতি সপ্তাহে আমি গিয়ে দেখে আসবো তোমায়। ওখানে থেকে একটু সুস্থ হয়ে গেলে তারপর তোমায় বাড়ি নিয়ে আসবো। ওখানে তোমার দেখাশোনা ভালো হবে, আর ওখান থেকে হাসপাতালটাও তো কাছাকাছি। আর আমার মেয়ে? পাগলের মতো কথা বলো না তো, নিজে বোঝো না তোমার শারীরিক কন্ডিশন। এখানেই বাচ্চা, কে দেখবে বলো তো ওকে এখানে? ও, বুঝলাম। আমাকে দূরে সরাতে চাইছো, একা করে দিতে চাইছো। বোকার মতো কথা বলো না। ওদের কথার মাঝেই বৌদি আসে হাতে চা নিয়ে। ঠাকুরপো, এই নাও চা। আর ছোট, দীপু তো ঠিক কথাই বলেছে, ওখানে থাকলে তোর সেবা যত্ন হবে। এখানে আমি একা সংসার আর বাচ্চা সামলে তোর তো ঠিক মতো দেখভাল করতে পারছি না রে। তুই একটু সেরে উঠলেই আমি নিজে গিয়ে তোকে ওখান থেকে নিয়ে আসবো। তোকে ছেড়ে থাকতে আমারও কি ভালো লাগে বল? তুই তো শুধু আমার বোন নোস রে, তুই তো আমার মেয়ে। তোমরা যখন বলছো তাই হোক। তবে আমি বেশ বুঝতে পারছি আমার এই যাওয়াই শেষ যাওয়া। আমি আর কখনোই সুস্থ হব না। দিদি, আমার মেয়েটাকে তোমার কাছে রেখে গেলাম। ওকে তোমার নিজের মেয়ের মতো মানুষ করো, পারলে ডাক্তার বানিও ওকে। আজ থেকে ও তোমার মেয়ে। এই কথা শুনে দীপু কোমল কণ্ঠে বলে ওঠে, বকুল, এসব তুমি কি বলছো আবোল তাবোল? তোমার কিচ্ছু হবে না। দেখো, আমার ভালোবাসা, বৌদির স্নেহ ঠিক সুস্থ করে তুলবে তোমায়। আর তাছাড়া তুমি সেরে না উঠলে আমার কি হবে? তুমি, মেয়ে আর আমার এই বৌদি, তোমরাই তো আমার জীবন, আমার পৃথিবী। আমি আমার জীবন দিয়ে তোমাকে সুস্থ করে তুলব। আর তারপর আমরা চারজনে মিলে গড়ে তুলব একটা নতুন সংসার, স্বপ্নের সংসার। বকুল, আমার বকুল, এসো আমার কোলে একটু মাথা রেখে ঘুমানোর চেষ্টা করো তো দেখি। কাল সকালেই তোমায় নিয়ে যাব ডাক্তারের কাছে। কই রে, তোদের হলো? বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে যে। আমরা তৈরি দিদি, শুধু একটা বার আমার মেয়েটাকে আনো, চোখের দেখা দেখে যাই। আমি বেশ বুঝতে পারছি এই যাওয়াই আমার শেষ যাওয়া। ছোট, কি অলক্ষণে কথা বলছিস তুই? তোর কিচ্ছু হবে না। কদিন পর সুস্থ হলি আমি আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসবো, দেখিস। তোর মেয়েকে তো তোকেই মানুষ করতে হবে বোন। বকুল, কি ছেলে মানুষই করছো এসব? চলো, দেরি হয়ে যাচ্ছে, চলে এসো। দিদি, আমার হৃৎপিণ্ডটা তোমার কাছে রেখে গেলাম। ওকে তুমি তোমার মাতৃত্ব দিয়ে মানুষ করো। হাসপাতালে ডাক্তারের চেম্বার। বকুলের নাম ধরে ডাকে, বকুল সরকার। এই আসছি আসছি। বকুল ডাকছে, চলো। কেঁদে কেঁদে কি হাল করেছো দেখো তো। মোছো মোছো, চোখটা মোছো। আবার ডাক আসে, বকুল সরকার। এই তো এসে গেছি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। বকুলের অবস্থা দেখে ডক্টর মিত্রের মুখের অভিব্যক্তি পাল্টে যায়। তিনি বলে ওঠেন, এ কি হাল করেছো শরীরের? বলো এখন কি অসুবিধা? টেস্টগুলো করা হয়েছে সব? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, এই যে। ও মাই গড, হিমোগ্লোবিন এত কম! কিডনির কন্ডিশনও তো ভালো নয়। ওকে ভর্তি করতে হবে। আমি অবজারভেশনে রাখবো। বড় ক্রিটিক্যাল কন্ডিশন। দেখি কতদূর কি করা যায়। ওকে ভর্তি করে দাও দীপু। না, আমি এখানে থাকবো না। আমি এখানে থাকলে মরে যাব। আমাকে মায়ের কাছে রেখে এসো। আমাকে আমার কথার মাঝেই বকুল কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে তার মুখ থেকে রক্ত উঠে এসে জ্ঞান হারায়। ওয়ার্ড বয়, স্ট্রেচার আনো। নার্স, 2 নম্বর ওটি রেডি করো, কুইক। ডাক্তারবাবু, আমার বকুল বাঁচবে তো? আমায় আমার কাজটা করতে দাও দীপু। আমি তো ভগবান নই। তোমরা ভগবানকে ডাকো, আমি চেষ্টা করছি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা দুজন অদৃষ্ট উপহাস করছে। 7 জনমের বন্ধন ছিন্ন হলো বুঝি। বুকের মাঝে উথাল পাঠাল ঢেউ। সময় জানান দেয়, সময় ফুরালো বুঝি। চলে যেতে হবে, হাতখানি ছাড়ো। এবার যাওয়ার পালা এলো। সন্ধ্যার দিকে দীপু মাথা নিচু করে বসে থাকে হাসপাতালের করিডোরের একটি চেয়ারে। ডাক্তার মিত্র এগিয়ে আসে করিডোর ধরে। ডাক্তারবাবু, সেই সকাল থেকে এখানে বসে আছি। মাঝে একটা সিস্টারকে জিজ্ঞেস করলাম বকুলের ব্যাপারে। উনি শুধু বললেন ট্রিটমেন্ট চলছে। আমার বকুল কেমন আছে এখন? ও ঠিক আছে তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু, ও ভালো হয়ে যাবে তো? সরি দীপু, সব রকম চেষ্টা করলাম, তোমার বকুলকে আমরা বাঁচাতে পারলাম না। একটু আগেই আমাদের সব চেষ্টা ব্যর্থ করে বকুল না ফেরার দেশে চলে গিয়েছে। ওকে অফিসিয়াল ডেট ডিক্লেয়ার করতে 4 ঘন্টা সময় লাগবে। তুমি বাড়ির লোকেদের খবর দাও ভাই। সরি, কিছু করতে পারলাম না, বড্ড দেরি হয়ে গিয়েছিল গো। বকুল, বকুল, কোথায় গেলে তুমি? এমন সময় দীপুর পকেটের ফোনটা বেজে ওঠে। ওপারে বড় বৌদির গলা। দীপুকে কিছু বলবার সুযোগ না দিয়েই বৌদি বলে ওঠে, হ্যালো দীপু, তুই কোথায়? আচ্ছা, তোর আক্কেল জ্ঞান বলে কি কিছু নেই? এইভাবে ছোটকে একা ছেড়ে দিয়েছিস, তাও আবার এই ভর সন্ধেবেলায়? তুই আর মানুষ হলি না। তুই বললে আমিই চলে যেতাম। কেউ এভাবে একা একটা অসুস্থ মানুষকে ছাড়ে? দীপু চুপ করে শোনে বৌদির কথা। তারপর বিস্ফারিত কান্না জড়ানো কণ্ঠে বলে, তুমি কি পাগল হয়ে গেলে বৌদি? তোমার ছোট আর নেই গো। আমার বকুল আর বেঁচে নেই। ডাক্তারবাবু এই মাত্র বলে গেলেন বকুল মারা গেছে কিছুক্ষণ আগে। কি বললি? ছোট মারা গেছে? তুই বিশ্বাস কর, এই মাত্র ওর মেয়েকে ওর কোলে দিয়ে তোকে ফোন করতে এই করে এলাম। ছোট রে, তুই শেষবারের মতো এসেছিলি মেয়েটাকে একবার কোলে নিয়ে মায়া কাটাতে। ছোট রে, আমার মেয়েটাকে ডাক্তার বানিয়ে দিবি। আমার মেয়েটাকে ডাক্তার বানিয়ে তোমরা। আমার মেয়েটাকে ডাক্তার বানিয়ে দিবি। আমার মেয়েটাকে ডাক্তার বানিয়ে তোমরা। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনাই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায়
আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন। পরবর্তী গল্প নিয়ে আবারও আমরা কিছুদিন বাদে আসবো।